ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আবারও আমাদের সামনে ধারকত্ব ধারক চ্যাপ্টারের আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের হচ্ছে পঞ্চম পর্ব। এর আগে 4টে পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আগের পর্বগুলোতে আমরা ধারক সম্পর্কে জেনেছি, ধারকের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন প্রকার ধারকের ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখেছি এবং তাদের রাশিমালাটা নির্ণয় করেছি। তো আজকে আমরা অনেক জায়গায় এই যে ধারকের ব্যবহার সেগুলো আগের দিন কিন্তু আমরা জেনেছি। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ধারকের ব্যবহার হয়। এবার দেখা যায় যে আমার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সুবিধাজনক মান যেটা আমার দরকার ধারক, সেই মানটা হয়তো কোনো একটা ধারক দিয়ে পূর্ণ হচ্ছে না। তখন আমরা কি করব? তখন যেটা আমরা করি সেটা হচ্ছে যে ওই একটা ধারকের পরিবর্তে একাধিক ধারক বিভিন্ন কৌশলে ব্যবহার করি। আমরা যে মানটা পেতে চাইছি সেই মানটা আমরা তৈরি করি, একাধিক ধারক ব্যবহার করি, একটা নয়। তখন ওই যে একাধিক ধারক একসঙ্গে ব্যবহার করাটাকে বলা হয় ধারকের সমবায়, কম্বিনেশন অফ ক্যাপাসিটর। তাহলে এই ধারকের সমবায়, কম্বিনেশন অফ ক্যাপাসিটরটা, ধারকের সমবায়টা দুই রকমের হয়। মূলত দুই রকমের। একটাকে বলা হয় শ্রেণী সমবায়, সিরিজ কানেকশন, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, প্যারালাল কানেকশন। বা এই কানেকশনটাকে আমরা কম্বিনেশন বলতে পারি, সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন। এই দুটো সমবায়কে যখন কোন একটা জায়গায় দুই রকমের সমবায় ব্যবহার করতে হবে, দুটোকেই যখন ব্যবহার করব আমরা এক জায়গাতে একটা কানেকশনে দুটোকেই যখন ব্যবহার করব তখন সেটাকে বলবো আমরা মিশ্র সমবায়। মিক্সড কম্বিনেশন। তাহলে এই হচ্ছে আমাদের ধারকের সমবায়, অর্থাৎ প্রধানত দুই রকমের, একটা শ্রেণী আর একটা সমান্তরাল। যদি দেখা যায় যে দুটো সমবায় কোনো জায়গায় ব্যবহার করতে হচ্ছে দুই রকমেরই একসাথে মিশিয়ে, তখন সেটাকে আমরা বলছি মিক্সড, মিশ্র সমবায়। এবার আমরা এখানে কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে যে যখন কতগুলো ধারককে আমরা এই সমবায় ব্যবহার করব, তাহলে ওই সম্মিলিত ধারকগুলো মিলে কোনো একটা ধারকের যতটা মানের সমান কাজ করছে, অর্থাৎ ওদের পরিবর্তে, অর্থাৎ একাধিক ধারক আমরা ব্যবহার করেছি সেইগুলোকে সরিয়ে ফেলে দিয়ে যদি আমরা একটা ধারক ব্যবহার করি যে ধারকটা কিনা ওইগুলো অতগুলো ধারকের মতো একই কাজ করবে, তখন ওই একটা ধারকটাকে অতগুলো ধারকের বলা হবে তুল্য ধারক। এবং ওই তুল্য ধারকের ধারকত্বটাই আমরা আজকে বের করব। শ্রেণী সমবায়ের, সমান্তরাল সমবায়। যদি শ্রেণী সমবায় পেয়ে যায় সমান্তরাল, তখন মিশ্র সমবায়ের অটোমেটিক কিন্তু বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। তাহলে এই শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন তাহলে এই শ্রেণী সমবায় কাকে বলছে?
যখন কতগুলো ধারক এমন ভাবে যুক্ত থাকবে যেন প্রথম ধারকের দ্বিতীয় প্লেটটা দ্বিতীয় ধারকের প্রথম প্লেটের সঙ্গে যুক্ত থাকবে, এইভাবে কতগুলো ধারক পরপর পরপর যুক্ত হবে। অর্থাৎ প্রথম ধারকের দ্বিতীয় প্লেটের সঙ্গে দ্বিতীয় ধারকের প্রথম প্লেট, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্লেটের সঙ্গে তৃতীয় ধারকের প্রথম প্লেট, এইভাবে পরপর পরপর যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। তাহলে এই শ্রেণী সমবায়ে আমরা একটা চিত্র আঁকছি, দেখো। তাহলে আমরা ধারকের ছবি এইরকম, একটা ধারক এ পাত, এটা বি পাত। এবার এই যে প্রথম ধারক, এটা এই প্রথম ধারকের দ্বিতীয় পাতটা দ্বিতীয় ধারকের প্রথম পাতের সঙ্গে যুক্ত থাকবে, এটা সি, এটা ডি। এবার এটা আবার তৃতীয় ধারকের সঙ্গে যুক্ত থাকবে, এইভাবে পরপর পরপর যুক্ত থাকবে, ই এফ। আর এই শেষের ধারকটা, আমরা ধারকের নিয়ম হচ্ছে দ্বিতীয় পাতটা গ্রাউন্ড করা, শেষ নম্বর ধারকটা গ্রাউন্ড করা থাকবে, আর প্রথম ধারকটা কোন একটা আধানের উৎসের সঙ্গে যুক্ত করা থাকবে, অর্থাৎ কিউ আধানের উৎসের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে দেখো এটা একটা ধারক, এখানে তিনটা ধারক নিয়েছি আমরা, এ বি একটা ধারক, সিডি পাত দুটো মিলে একটা ধারক, ইএফ পাত মিলে একটা ধারক। তাহলে এই যে প্রথম ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে দ্বিতীয় ধারকের প্রথম পাত, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে তৃতীয় ধারকের প্রথম পাত, এইভাবে পরপর পরপর যুক্ত করা আছে। তাহলে এটা হচ্ছে একটা শ্রেণী সমবায়ে যুক্ত তিনটে ধারকের একটা চিত্র। তো এখানে আমরা মনে করছি যে তিনটে ধারক নেওয়া হলো যাদের ধারকত্ব, এটার ধারকত্ব হচ্ছে C1, এটা C2, এটা হচ্ছে C3। তাহলে কি লিখবো, যে মনে করি C1, C2 ও C3 ধারকত্বের তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এবার যুক্ত করে প্রথম ধারকের প্রথম প্লেটে প্লাস কিউ আধানের কোন উৎসের সঙ্গে যোগ করা হয়েছে, আর তৃতীয় ধারকের শেষ প্লেটটাকে ভূমির সঙ্গে সংযোগ করা হয়েছে। তাহলে সেটাই লিখে ফেলবো যে প্রথম ধারকের প্রথম পাতের সাথে প্লাস কিউ আধানের উৎস ও শেষ ধারকের মানে 3 নম্বর ধারকটা, এটা 1 নম্বর ধারক, এটা 2 নম্বর ধারক, এটা হচ্ছে 3 নম্বর ধারক। তাহলে 3 নম্বর ধারকের শেষ ধারকের শেষ পাত, শেষ পাত মানে কোন পাতটা, এই যে 1 নম্বর পাতটা কার সঙ্গে যুক্ত আছে, দেখো এটা ভূমির সঙ্গে যুক্ত করা আছে, শেষ পাত ভূমির সঙ্গে যুক্ত করা আছে। এবারে কি হবে দেখো, যখন আমরা এই যে ধারকটা কিউ প্লাস কিউ আধানের সঙ্গে যুক্ত করেছি, তার মানে এই প্রথম ধারকের এ প্লেটটা কি হচ্ছে, প্লাস কিউ আধানে আহিত হবে সরাসরি পরিবহনের মাধ্যমে। এবার এটা যখন প্লাস কিউ আধানে আহিত হয়ে গেল এই ধারকটা, তাহলে এই পাতটা যখন প্লাস কিউ আধানে আহিত হলো, তড়িতাবেশের নিয়ম আমরা প্রথম চ্যাপ্টারে তড়িতাবেশ পড়েছি, যে একটা আহিত পরিবাহীর কাছাকাছি যদি কোনো জায়গায় আর একটা পরিবাহী থাকে, তাহলে সেই পরিবাহীটাতে অস্থায়ীভাবে একটা আধানের সৃষ্টি করতে পারে, কাছের দিকটায় বিপরীত আধান আর দূরের দিকটায় সমজাতীয় আধান। এটা হচ্ছে তড়িতাবেশের নিয়ম। তাহলে এই আধানটা এই পাতে আর এই পাতে তড়িতাবেশ ঘটাবে। তাহলে এই যে দ্বিতীয় ধারকের প্রথম ধারকের দ্বিতীয় পাতটাতে, এটাতে মাইনাস কিউ আধানে আবেশ ঘটবে। একইভাবে এটা দূরে, এই দুটো যেহেতু একসঙ্গে যুক্ত আছে, তাই এটা মাইনাস কিউ হলে এই পাতটা প্লাস কিউ আধানে আহিত হবে। একইভাবে এবার এই প্লাস কিউটা আবার তড়িতাবেশ ঘটাবে, ঘটিয়ে এই পাতটায় মাইনাস কিউ আর এই পাতটায় প্লাস কিউ। এবার এ আবার একই রকম ঘটাবে, এটা মাইনাস কিউ
আর পরেরটা প্লাস কিউটা মুক্ত আধান মাটিতে চলে যাবে। তাহলে এইভাবে আবেশের দরুন ধারকের প্রত্যেকটা পাত কিন্তু কি হয়ে গেল, আহিত হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, প্রত্যেকটা ধারকের প্রথম পাতটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত, এই যে এটা এটা আর এটা, প্রথম পাতগুলো সব ধনাত্মক আধানে আহিত আর দ্বিতীয় পাতগুলো ঋণাত্মক আধানে আহিত হবে। তাহলে এবারে আমরা জানি কোন জায়গায় যদি আধান দেওয়া হয় তাহলে আধান দিলে ওর বিভবের সৃষ্টি হয়। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে প্রথম ধারকটার বিভব হচ্ছে V1, দ্বিতীয় ধারকটার বিভব হচ্ছে V2 আর তৃতীয় ধারকটার বিভব হচ্ছে V3। তাহলে এই আধান দেওয়ার ফলে ধারকগুলিতে V1, V2 আর V3 বিভবের সৃষ্টি হয়েছে। তাহলে এবার আমরা বিভব জানি একটা স্কেলার রাশি, স্কেলার রাশি হওয়ার জন্য এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত ভূমি পর্যন্ত মোট বিভব প্রভেদ যদি হয় V, তাহলে ধারক তিনটির দুই প্রান্তে মোট বিভব প্রভেদ V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ এই তিনটে বিভবের সমষ্টি হবে মোট বিভব। কারণ বিভবটা স্কেলার রাশি, স্কেলারের যেমন যোগ বিয়োগ হয় সেই রকম। তাহলে এবার আবার আমরা জানি যে এখানে যদি এই ধারকটাতে আমরা দিয়েছিলাম প্লাস কিউ আধান, V1 বিভব সৃষ্টি হয়েছে আর ওর ধারকত্ব হচ্ছে C1। তাহলে আমরা ধারকত্বের যে সংজ্ঞা থেকে আমরা জানি, সংজ্ঞা থেকে আমরা লিখতেই পারবো, ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা জানি Q সমান সমান CV বা এখান থেকে V সমান সমান Q বাই C। তাহলে এর বিভবটা হচ্ছে V1। তাহলে সংজ্ঞা থেকে প্রথম ধারকের জন্য আমরা লিখতে পারবো V1 সমান সমান ওর আধান Q বাই ধারকত্ব C1। একই রকম ভাবে দ্বিতীয় ধারকের বিভব V2 সমান সমান লিখতে পারবো ওর আধান বাই ধারকত্ব। একই রকম ভাবে তৃতীয় ধারকের জন্য V3 সমান সমান আমরা লিখতে পারবো Q বাই C3। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভবের মানটা আধানের টার্মে বের করতে পারছি। এবার আমরা যে জিনিসটা করতে চাইবো, আমি প্রথমেই বলেছি কি করব, ওই সমবায়টাকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে একটা মাত্র ধারক ব্যবহার করব, যে ধারকটাতে এখানে যে আধান দিয়েছে ওখানেও যদি আধান দিই তাহলে অতটাই বিভব সৃষ্টি হবে। তিনটে ধারক মিলে কতটা বিভব সৃষ্টি করছে, V পরিমাণ। এবার ওর পরিবর্তে যে ধারকটা আনবো, একাই যদি V পরিমাণ বিভব সৃষ্টি করতে পারে তাহলে সেই ধারকটাকে বলবো আমরা তুল্য ধারক এবং ওর ধারকত্ব বলবো আমরা তুল্য ধারকত্ব। তাহলে এবার কি করছি, আমরা এই তিনটা ধারকের পরিবর্তে আমরা একটা ধারক ব্যবহার করছি, যে ধারকটাতে যদি আমরা কিউ আধানের উৎসের সঙ্গে যোগ করি তাহলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এবার এ বিভব প্রভেদ সৃষ্টি করবে কতটা, V পরিমাণ বিভব প্রভেদ সৃষ্টি করবে। তাহলে তুল্য ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ ওদেরকে সরিয়ে দেওয়া হলো, একটা ধারক নিয়ে আসা হলো। তাহলে একটা ধারকেই কি করবে, ওরা যতটা বিভব সৃষ্টি করেছিল এ একাই ততটা বিভব সৃষ্টি করবে, তবে আমরা তুল্য বলতে পারছি। তাহলে এই যে তুল্য ধারকের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো, এর ধারকত্ব যদি আমরা বলি, তুল্য ধারকত্ব C যদি বলি আমরা এই তুল্য ধারকের, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে V সমান সমান Q বাই C। এবার আমরা আগের এই সমীকরণটাকে 1 নম্বর বলছি, এই সমীকরণটাকে আমরা 3 নম্বর বলছি। একটু এবার এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বরে যদি বসিয়ে দিই, কি হয়ে যাচ্ছে, V সমান সমান এখানে Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। যদি Q কমন নিয়ে নিচ্ছি তাহলে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, এটাকে আমরা ডট ডট 2 বলছি। তাহলে দেখো এই 2 নম্বর সমীকরণ এটা V এর মান, আর এটা 3 নম্বর সমীকরণ V এর মান। তাহলে 2 আর 3 তুলনা করছি, তাহলে 2 আর 3 যদি আমরা তুলনা করি
তাহলে তুলনা করলে কি হবে, 2 আর 3 নম্বর তুলনা করে পাই 2 ও 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই। কত হয়ে যাচ্ছে? 2 নম্বরে কি ছিল? q ইন্টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 সমান সমান 3 নম্বরে কি আছে? q/c। দুই দিকে q বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 সমান সমান 1/c, যেহেতু q টা নট ইকুয়ালস টু 0। তাহলে বা ঘুরিয়ে যদি লিখি আমরা বলতে পারবো 1/c সমান সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে এই হয়ে গেল তিনটে ধারকের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা। যদি তিনটে না থেকে দুটো থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে তুল্য ধারকের রাশিমালা কি হয়ে যেত? দুটো ধারক থাকলে সেক্ষেত্রে তুল্য ধারকের রাশিমালাটা আমার হয়ে যেত, এই CO3 টা বাদ পড়ে যেত। দুটি ধারক থাকলে ধারকের সমবায় হলে 1/c সমান সমান 1/c1 প্লাস 1/c2। তাহলে এইভাবে আমরা দুটো হলে, তাহলে এটাকে যদি আমরা এ করি তাহলে 1/c সমান সমান এটা লসাগু করলে c1 c2, তাহলে এটা হয়ে যাচ্ছে c2 প্লাস c1। বা এটাকে যদি উল্টে নিই c সমান সমান c1 c2 বাই c1 প্লাস c2। অর্থাৎ দুটো ধারক যদি থাকে তাহলে তার শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা হচ্ছে ধারক দুটোর গুণফল বাই যোগফল। তাহলে এখানে হচ্ছে গুণফল ধারক দুটির বাই ধারক দুটির যোগফল। এইভাবে আমরা সহজে, তিনটে থাকলে কিন্তু এরকম করলে হবে না। তিনটে থাকলে তুমি যদি ভাবো যে এই c1 c2 আর c3 গুণ করে দিলাম, তা কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাকে ওই তিনটে আলাদা করে করেই করতে হবে। আর যে জায়গাটা ভুল হয়, তিনটে থাকলে ওই রকম 1/c যদি হয় ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, তাহলে এখানে লসাগু হবে তোমার c1 c2 c3, কিন্তু উপরে হয়ে যাবে দেখো এটা c2 c3 প্লাস c1 c3 প্লাস c1 c2। এবার যেটা হয়, এটা করার পরে তোমাদের ম্যাক্সিমাম যেটা ভুল করো তোমরা অঙ্ক করার সময়, সেটা হচ্ছে যে এই 1/c টাকে আর তোমরা উল্টাও না, কারণ আমার 1/c দরকার নাই, দরকার হচ্ছে c বের করতে হবে। তাহলে এটা যাতে মাথায় থাকে, তাহলে c সমান সমান, এটা যেহেতু 1/c কে আমরা c লিখলাম, তাহলে এই ডান দিকটা উল্টে যাবে, উল্টে গিয়ে c1 c2 c3 বাই c2 c3 প্লাস c1 c3 প্লাস c1 c2। এইভাবে আমরা ধারকত্বটা তিনটে থাকলে বের করব। তাহলে তিনটে থাকলে গুণ বাই যোগ হচ্ছে না, গুণ বাই প্রত্যেকটার গুণফলের সমষ্টি হচ্ছে। তাহলে এইভাবে আমরা দুটো থাকলে বা তিনটে থাকলে ধারকের তুল্য ধারকত্বটা কি করতে পারবো? শ্রেণী সমবায়ে বের করতে পারবো। এবার দেখে নাও যে যদি ধারকগুলোর মান সমান সমান হয় তাহলে কি হবে? যে ধারকগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা ধারকের ধারকত্ব যদি সমান হয়, তার মানে c1 সমান সমান c2 সমান সমান c3 সমান সমান আমরা ধরে নিলাম কিছু একটা c ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী তুল্য ধারকত্ব 1/c সমান সমান 1/c ড্যাশ প্লাস 1/c ড্যাশ প্লাস 1/c ড্যাশ, কারণ c1 c2 c3 সবাই c ড্যাশ। তাহলে এখানে যোগ করলে কত হবে? নিচে c ড্যাশ আর উপরে 1 যোগ 1 যোগ 1, তার মানে 3/c ড্যাশ। তাহলে এটা উল্টে দিলে কি হয়ে যাচ্ছে? c ইকুয়ালস টু c ড্যাশ বাই 3। অর্থাৎ তিনটে থাকলে 3 দিয়ে ভাগ হচ্ছে। যদি তিনটে না থাকে, এখানে যদি অনেকগুলো থাকতো n সংখ্যক, তাহলে সেক্ষেত্রে আমার c ইকুয়ালস টু c ড্যাশ বাই n হতো। অর্থাৎ n হচ্ছে সংখ্যাটা, কটা ধারক আমরা যুক্ত করেছি তার সংখ্যা। জটা যদি দুটো হয় তাহলে 2 দিয়ে ভাগ হবে, 3 হলে 3টে দিয়ে, 4 হলে 4টে দিয়ে। এবার যদি তোমাকে বলে যে 3 মাইক্রোফ্যারাড মানে তিনটে ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে কিভাবে পাবো আমরা? c ইকুয়ালস টু c ড্যাশ বাই n। তাহলে এখানে c ড্যাশ এর মান হচ্ছে 3 আর n কটা ধারক ব্যবহার করা হয়েছে? 3টে। তাহলে 3 কে কেটে গেলে ইকুয়ালস টু 1 মাইক্রোফ্যারাড। অর্থাৎ
3 মাইক্রোফ্যারাড মানের তিনটা ধারককে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তুল্য ধারকত্বের মান হবে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এবার তোমরা মনে মনে কষে নাও যে 9 মাইক্রোফ্যারাড মানে যদি তিনটে ধারককে আমরা ব্যবহার করি তাহলে তার তুল্য ধারকত্ব কত হবে? মনে মনে একটু করতে পারছো কিনা দেখে নাও। উত্তর হবে কত? 3 মাইক্রোফ্যারাড। তাহলে এই গেল আমাদের শ্রেণী সমবায়। এবার এখান থেকে আর একটা কোশ্চেন থাকে, তাহলে এখানে কোশ্চেনটা হতে পারে এরকম যে শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলির তুল্য ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। তার কি হয়ে গেল? এবার আরেকটা কোশ্চেন থাকে যে দেখাও শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলির তুল্য ধারকত্বের মান ক্ষুদ্রতর অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ যেটার মান ছোট তার থেকেও ছোট হবে তুল্য ধারকত্বের মান। তাহলে প্রশ্নটা হচ্ছে দেখাও শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলির তুল্য ধারকত্বের ক্ষুদ্রতর অপেক্ষা ক্ষুদ্রতম। তাহলে আমরা কি করব? প্রথমে ধরে নেব, মনে করি C1 C2 C3 মানের তিনটে ধারক নেওয়া হলো। কি কি নিলাম? একটা হচ্ছে C1, C2, C3 ধারকত্বের তিনটে ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তাহলে তুল্য ধারকত্ব যদি C হয় তাহলে আমরা জানি, তাহলে এখানে তোমরা মনে করে লিখে নিতে হবে, এটা আমি লিখছি না, মনে করি C1 C2 C3 ধারকত্বের তিনটে ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে যদি তুল্য ধারকত্বের মান C হয়, তবে আমরা জানি 1/C সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এবার দেখো 1/C টা এই তিনটা 1/C1 1/C2 1/C3 যোগফলের সঙ্গে সমান। তাহলে 1/C টা যে কোনো একটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার থেকে বড় হবে। তার মানে 1/C গ্রেটার দ্যান 1/C1 হবে, আবার 1/C গ্রেটার দ্যান 1/C2 হবে, আবার 1/C গ্রেটার দ্যান 1/C3 হবে। কারণটা কি? 1/C টা যেহেতু তিনটার সমষ্টির সঙ্গে সমান, তাহলে 1/C টা যে কোনো একটার থেকে বেশি হবে অবশ্যই। ব্যাপারটা কি রকম যে 2 যোগ 3 যোগ 5 সমান সমান কত? 8। তাহলে এই 8টা নিশ্চয় এদের প্রত্যেকের থেকে বড় হবে। সেটাই করেছি আমি যে 1/C টা এদের প্রত্যেকের থেকে বড় হবে। এবার এটাকে দেখো, যদি 1/, বাদ দিই তাহলে 1/, বাদ দিলে এই চিহ্নটা ঘুরে যায়। তাহলে C এই চিহ্নটা ঘুরে গেলে গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান হয়ে যাবে C1। একইভাবে এটা ঘুরে গেলে C লেস দ্যান কত? C2। একইভাবে এটা ঘুরে গেলে C লেস দ্যান C3। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কি করে চিহ্ন ঘুরে গেল? তাহলে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখে নি কি করে চিহ্ন ঘুরে। ধরো তোমরা কোন একটা পরিবারের 2 ভাই বোন আছো। বাবা একটা পাউরুটি নিয়ে এসছে, 2 ভাই বোনকে ভাগ করে দিবে। তাহলে 2 ভাই বোনটা কতটা করে পাউরুটি পাবে? এক একজনে প্রত্যেকে কতটা করে পাউরুটি পাবে? 2 ভাগে 1 ভাগ। তাহলে হাফ, এতটা অংশ পাউরুটি পেল। এবার ধরো ওই পরিবারে যদি 3 ভাই বোন থাকতো, 2 ভাই বোন না হয়ে 3 ভাই বোন আছে, তাহলে ওই পাউরুটিটাকে যদি 3 ভাগ করতো, তাহলে ওই পাউরুটিটাকে যদি 3 ভাগ করতো তাহলে প্রত্যেকে এতটা করে পাউরুটি পেত। তাহলে এক একজনে কত পেত? 3 ভাগে 1 ভাগ। এবার আমরা জানি দেখো যে 3 কিন্তু গ্রেটার দ্যান 2, 3 2 এর থেকে বড়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখনই 1/3 করব আর 1/2 করব তখন চিহ্নটা আমাকে লেস দ্যান হয়ে যাচ্ছে। তাহলে ওই 3টে সন্তান যা ছিল সে 1/3 অংশ পেল, যে দুটো ছিল 1/2। তাহলে 1/2টা নিশ্চয়ই কি আমরা দেখতেই পাচ্ছি ছবি থেকে বড়। তাই সেই রকমই হয়েছে, যখনই 1/, বাদ দিলাম, এখান থেকে ভাবো 1/, বাদ দিলে কি হচ্ছে? চিহ্নটা কি হয়ে যাচ্ছে? ঘুরে যাচ্ছে। এখানেও তাই হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
যে এই তুল্য ধারকত্বের মান C1 এর থেকে ছোট, C2 এর থেকে ছোট, C3 এর থেকে ছোট। তাহলে যে তিনটা ব্যবহার করেছি তাদের সবার থেকেই ছোট, তার মানে ওদের মধ্যে যে ছোট তার থেকেও ছোট। তাহলে আমরা বলতেই পারি যে শ্রেণী সমবায়ে যুক্ত ধারকগুলির তুল্য ধারকত্বের মান ক্ষুদ্রতর অপেক্ষা ক্ষুদ্রতম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের শ্রেণী ধারকের শ্রেণী সমবায়। এবারে আমরা ধারকের সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা বের করব। সমান্তরাল সমবায়ে যুক্ত মানে হচ্ছে কতগুলো ধারককে দুটো বিন্দুর মধ্যে যুক্ত করতে হবে, সে যতগুলোই ধারক থাকে। এখানে দেখো আমি ছবিতে তিনটা ধারক নিয়েছি, ধারক একটা ধারকত্ব C1, একটা C2, একটা C3, আগের মতোই। যে ধারকগুলোর প্রথম প্লেটগুলো সব এ বিন্দুতে যুক্ত, দ্বিতীয় প্লেটগুলো সব বি বিন্দুতে যুক্ত। তাহলে এবারে যদি আমরা প্লাস কিউ আধানের কোন তড়িৎ আধানের উৎসের সঙ্গে এই এ বিন্দুটাকে যুক্ত করি, তাহলে এই আধানটা গিয়ে তিনটে পথ পাবে যাওয়া, এই ধারকের প্লেটে, এই ধারকের প্লেটে, এই ধারকের প্লেটে। যদি ধরে নিই যে এই ধারকের প্লেটে প্লাস Q1 আধান গেল, এই ধারকের প্লাস Q2 গেল, এই ধারকের প্লাস Q3 গেল, তাহলে আমরা আধানের সংরক্ষণের নিয়ম অনুযায়ী লিখতেই পারবো যে Q সমান সমান Q1 প্লাস Q2 প্লাস কত Q3, ডট ওয়ান দিয়ে দিলাম, কারণ তিনটের সমষ্টিটাই মোট আধান। এবার আমরা ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো যে এই যে ধারকের জন্য আমরা কত লিখতে পারবো, এই ধারকের জন্য আমরা লিখতে পারবো। এবার যেহেতু তিনটে ধারকই একইভাবে দুই বিন্দুতে সবাই যুক্ত, তাহলে দুটো বিন্দুর একই বিন্দুতে যুক্ত, একই দুটো বিন্দুতে যুক্ত, তাই প্রত্যেকের বিভব পার্থক্যটা এখানে সমান হবে। আগে যেমন বিভব পার্থক্যটা আলাদা হচ্ছিল শ্রেণীতে, এখানে কিন্তু বিভব পার্থক্যটা সমান হবে। আগের বেলায় আধান সমান ছিল সবার, এখানে আধান আলাদা হচ্ছে কিন্তু বিভব পার্থক্য সমান হবে। তাহলে বিভব পার্থক্য সমান হলে এই ধারকের জন্য আমরা ধারকের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারবো, Q1 সমান সমান কত C1 V। যদি বিভব পার্থক্যটাকে আমরা ধরে নিই যে A আর B বিন্দুর বিভব পার্থক্য V ধরে নিই, তাহলে এটা লিখতে পারবো। তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে Q1 সমান সমান C1 V, Q2 সমান সমান C2 V, আর Q3 সমান সমান C3 ইনটু V। তাহলে এই মানগুলোকে যদি এই সমীকরণটায় বসিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে C1 V প্লাস C2 V প্লাস C3 V। তাহলে V যদি কমন নিয়ে নিই, C1 প্লাস C2 প্লাস C3 ইনটু V। এবারে তুল্য ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী কি জানি আমরা, এই তিনটা ধারককে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে কটা ধারক ব্যবহার করতে হবে, একটা ধারক, একটা মাত্র ধারক ব্যবহার করব। যে ধারকটাতে যদি প্লাস কিউ আধান দিই, তাহলে ও কতটা বিভব পার্থক্য সৃষ্টি করবে, V পরিমাণ। আর ওর তুল্য ধারকত্ব যদি C হয়, তাহলে আমরা লিখতে পারবো এখানে Q সমান সমান CV। এটাকে আমরা ডট 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 3 নম্বর দিয়ে দিচ্ছি, আর আগে এটাকে দিয়ে দিচ্ছি 2 নম্বর। তাহলে এবার 2 আর 3 যদি তুলনা করি, 2 ও 3 নম্বর তুলনা করে পাই কি হবে, তুলনা করলে দেখো এটাও কিউ এর মান, এটাও কিউ এর মান, তাহলে C সমান সমান V আর V কেটে যাবে, তাহলে C সমান সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এখানে কি হয়ে গেল, আগে কি হচ্ছিল অনন্যকের সমষ্টি, এটা অনন্যকের সঙ্গে সমান, আর এখানে সমষ্টিটা সরাসরি তুল্য ধারকত্বের মানের সঙ্গে সমান। যদি তিনটে না থাকে, n সংখ্যক থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে এটা n সংখ্যক, তাহলে C equals to C1 plus C2 plus C3 plus ডট 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 কত Cn। যদি একই মানের হয় সবগুলো, C1 equals to C2 equals to C3 equals to C dash যদি হয়, তাহলে আমরা তখন লিখতে পারবো C সমান সমান n C dash। অর্থাৎ আগে কি হচ্ছিল, ভাগ হয়ে যাচ্ছিল শ্রেণীতে, আর এখানে গুণ হয়ে যাচ্ছে, তার মানে ধারকত্বটা বাড়বে, অর্থাৎ শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মানটা বেড়ে যায়। তাহলে একইভাবে যদি আমরা কি বলি যে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের 5টা ধারক ব্যবহার করব আমরা সে সমান্তরালে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে, C equals to 5 into 2, তার মানে 5 দুগুণী 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের সৃষ্টি হবে। এইভাবে আমরা সমান্তরাল ধারকের ধারকত্বের রাশিমালাটা নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা শ্রেণী আর সমান্তরাল ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারবো। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে।